ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন মাওলানা নুরুল আমিন। লেখালেখি ও বক্তব্য বিবৃতির মাধ্যমে ওই সরকারের ইসলাম ও দেশবিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করতেন তিনি। পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠানেও সময় দিতেন। একদিন ব্যবসায়িক কাজ শেষে মোটর সাইকেলে ঢাকা থেকে ফরিদপুর ফেরার পথে নবীনগর থেকে তাকে বিনা অপরাধে ধরে নিয়ে যায় পুলিশ। ৩ দিন গুম করে রাখার পর আইসিটি আইনে মামলা দিয়ে রিমান্ডে নির্যাতনের পাশাপাশি জেলে পাঠানো হয়। আওয়ামী লীগের বিরোধিতার অভিযোগে একজন বীর মুক্তিযোদ্ধার এই সন্তানকে জামিনে বিলম্ব করে বিচারক। দীর্ঘ ৮ মাস কারাভোগের পর জামিন পান ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই সদস্য। তবে কারামুক্তির পরও নানা হুমকির কারণে এলাকা ছেড়ে ২ বছর ঢাকায় আত্মগোপনে ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত দিন কাটিয়েছেন আতঙ্ক নিয়ে। ওখান থেকে মুক্তি পাই ৮ মাস প্লাস পরে কারাগার থেকে বের হই, তখন আমার ব্যবসা বাণিজ্যের উপরও অনেক হুমকি ধুমকি আসছে। ইভেনকে আমি পরবর্তীতে ব্যবসা ছেড়ে দিয়েছি। আমি ব্যবসা করিনি। আমি নবরচন্দা দীর্ঘদিন থাকিনি। আমি ঢাকাতে জামিনের পরে ঢাকাতে আমি একটা মাদ্রাসায় এক ধরনের আত্মগোপন সিস্টেমে আমি একটা মাদ্রাসায় চাকরি করছি। ২০১৬ সালের ২৭ জুলাই নবীনগর ব্রিজ এলাকা থেকে মোটর সাইকেল সহ মাওলানা নুরুল আমিনকে আটক করে পুলিশ। ধরেই চোখ বেঁধে একটি গাড়িতে নিয়ে যায়। এ সময় কেউ কেউ বলেন সে জঙ্গি, তাকে ক্রস ফায়ার দিয়ে দাও। গুলি লোড দিতে বলে আরেকজন। এভাবে ৩ দিন তাকে গুম করে রাখে। তবে প্রথম দিন রাতে আশুলিয়ার দিকে তাকে নিয়ে যায় বলে অনুমান তার। এ সময় কোনো নির্যাতন করেননি। তবে ৩ দিন পর ধামরাই থানায় নিয়ে বিভিন্নভাবে তাকে মানসিক নিপীড়ন করা হয়। ধামরাই থানাতে নিয়ে আমাকে বিভিন্ন মানসিকভাবে আমাকে টর্চারিং করতে। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমি সভা সমাবেশে কথা বলি কেন, এরপরে আপনার আমি আওয়ামী লীগের বিপক্ষে লেখালেখি কেন করি, এরপরে আমাকে মানে কোন রকম কোনো ক্লু না পেয়ে আমাকে একটা আইসিটি মামলা দেয়। কাপড়ের দোকানের মালপত্র কিনতে মোটর বাইক নিয়ে ঢাকায় এসেছিলেন মাওলানা নুরুল আমিন। জিনিসপত্র কোরিয়ারে পাঠিয়ে রাতে তেজগাঁ এলাকায় পরিচিত এক মাদ্রাসায় রাত কাটান। পরদিন ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়ে পথিমধ্যে নবীনগরের পলাশবাড়িতে যান এক বন্ধুর কাছে। সেখান থেকে ফেরার পথেই রাত ৮টার দিকে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা ১,২৫,০০০-এরও বেশি টাকা পুলিশ নিয়ে নেয়। মামলা দিয়ে আমাকে রিমান্ডে দিচ্ছিল ৩ দিন, ১০ দিনের রিমান্ড ছিল। রিমান্ডে নেওয়ার পরে আমাকে মানে হাত পা বেঁধে আমাকে মোটা লাঠি দিয়ে তারপর আমার পায়ের পাতা থেকে পিটিয়েছে। আমার রিমান্ডে অনেক ধরনের নির্যাতন আমাকে করতে থাকে, মানে মারপিট সহ অকথ্য ভাষা গালাগালি, আলেমন আমাকে গালাগালি। নবীনগর সেতুর কাছ থেকে ধরলেও গ্রেপ্তার দেখানো হয় ৩ দিন পর ধামরাইয়ের ইসলামপুর থেকে। গুমের ৩ দিন তাকে ধামরাই থানাতেই রাখা হয় বলে তার ধারণা। সে সময় বাইরের কোনো কিছুই দেখতে পাননি তিনি। পশ্চিম মনে করে উত্তর দিকেই নামাজ পড়েছেন। তাকে সূরা ইয়াসিন পড়তে বলার মধ্য দিয়ে অঘোষিত রিমান্ড শুরু হয়। অকথ্য ভাষায় গালাগাল সহ নানাভাবে নির্যাতন করা হয় রিমান্ডে। এরপর পুলিশ তাকে জিজ্ঞেস করে শেখ হাসিনা ভালো নাকি খালেদা জিয়া ভালো। তাকে রিমান্ডে নির্যাতন চালান ওই থানার তদন্ত কর্মকর্তা দীপঙ্কর সাহা। মামলার বাদী ছিলেন মাহমুদ। গত ৮ থেকে ১০ বছর আদালতে হাজিরার সময় তাদের চেহারা আর দেখেননি তিনি। আদালতে কোনো সাক্ষীও হাজির করতে পারেননি তারা। রিমান্ডে নিয়ে পরিবারকে ফোন দিয়ে ২ লক্ষাধিক টাকাও নেয় পুলিশ। এখনো পর্যন্ত তার কাছ থেকে নেওয়া ৩টি মোবাইল ফোন ফেরত দেওয়া হয়নি। আটকের ৩ দিন পর তার পরিবারকে ফোন দেয় পুলিশ। স্বজনদের টাকা নিয়ে আসতে বলা হয় ধামরাই থানায়। আদালতে ওঠাতে ও কাপড় চোপড়ের জন্য খরচ লাগার কথা বলেন তারা। পুলিশের কথা শুনে থানায় ছুটে আসে স্বজনরা। মাওলানা নুরুল আমিন জানান, তাদের যখন আদালতে ওঠানো হতো তখন ম্যাজিস্ট্রেট তাদের ফাইল ধরতে চাইতেন না, ফেলে দিতেন। প্রায় ৪.৫ মাস পর তার আইনজীবী আদালতে বলেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, তিনি নিরপরাধ, তাকে জামিন দেয়া হোক। এ সময় বিচারক বলেন মুক্তিযোদ্ধার সন্তান হলে তিনি আওয়ামী লীগ বিরোধী কেন, এজন্য তাকে আরও কিছুদিন থাকতে হবে, জামিন হবে না। দীর্ঘ ৮ মাস ২ দিন কারাভোগের পর জামিন পান তিনি। কারাগার থেকে বের হওয়ার পর পুলিশের সেই কর্মকর্তা দীপঙ্কর সাহা তাকে ফোন দিয়ে হুঁশিয়ারি দেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো তৎপরতা চালালে আবারও ধরে নিয়ে আসা হবে। দলীয় কর্মসূচিতে বক্তব্যের পাশাপাশি আগে থেকেই ফেসবুক পেজে লেখালেখি করতেন মাওলানা নুরুল আমিন। সেগুলো আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা ফলো করেই তাকে টার্গেট করেন বলে ধারণা তার। তিনি বলেন মুক্তির পরও তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নানা হুমকি ধমকি আসে। এক পর্যায়ে ছেড়ে দেন ব্যবসা।
নিজ এলাকা নগরকান্দা ছেড়ে অনেকটা আত্মগোপনের জন্য ঢাকার একটি মাদ্রাসায় চাকরি নেন। তবে দীর্ঘদিন কারাগারে থাকা অবস্থায় ক্ষতিগ্রস্ত হন অর্থনৈতিকভাবে, কারণ মামলা চালাতে গিয়ে প্রায় ৩৫ লাখ টাকা খরচ হয়েছে তার। কারাগারে থাকার সময় খাওয়া দাওয়া করতে মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ করতে হয়েছে। শেষ দিকে আইনজীবীর সঙ্গে মোটা অঙ্কের টাকার চুক্তিতে জামিন হয় তার। কারাগারের দুর্বিষহ সেই দিনগুলোর বর্ণনা দিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় কারাগারে জীর্ণশীর্ণ একটি কক্ষে থাকতে দেওয়া হতো তাকে। সেখানে কারো সঙ্গে কথা বলা ও চলাফেরা নিষেধ ছিল। রিমান্ডের সময় হাত পা বেঁধে মেঝেতে জিজ্ঞাসাবাদ করত পুলিশ। অনেক সময় 2 হাতে হ্যান্ডকাপ লাগিয়ে পায়ের বুড়ো আঙ্গুলের ওপর ভর দিয়ে ঘন্টার পর ঘন্টা গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখা হতো তাকে। রিমান্ডে নিয়ে আমাকে তো ফ্লোরে বসায় রেখে হাত পা বাইরে দিতে, তারপরে অনেক সময় প্রশ্ন করতে, মানসিক টর্চার যেটা, এবং অনেক সময় আমার অ্যালার্জির সমস্যা ছিল। অনেক সময় আপনার 2 হাতে হ্যান্ডকাপ লাগাইয়া শুধু পায়ের বৃদ্ধ আঙ্গুলিটা আপনার মাটির সাথে রেখে আমাকে ঝুলে রেখে ঘন্টার পর ঘন্টা আমাকে প্রশ্ন করতে। মাওলানা নুরুল আমিন বলেন, আমি জীবনে কোনো ক্রাইমের সঙ্গে জড়িত হইনি, অথচ একটি মিথ্যা মামলা দিয়েই আমার লাইফটা শেষ করে দিয়েছে পুলিশ। গ্রেপ্তারের আগেও সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী সমালোচনামূলক লেখালেখির জন্য আওয়ামী লীগের লোকেরা তাকে হুমকি দিত। গ্রেপ্তারের পর সেই ফেসবুক আইডি অকার্যকর করে দিয়েছে তারা, যেটি এখনো উদ্ধার করতে পারেননি তিনি। মামলা একটাই ছিল, আমি 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 আমার জীবনে কোনো ক্রাইমের সাথে জড়িত না, কোনো অপরাধের সাথে জড়িত না। এই একটা মামলা দিয়েই আমার লাইফ শেষ করে দিয়েছে। আমরা যতটা কারাগারের মধ্যে দেখি অসংখ্য আলেম কখনো ভিতরে আছে বিভিন্ন মামলায়, তাদের কোর্টে ওঠানো হইতো না। আলেম নির্যাতনের এমন ঘটনাকে আওয়ামী সরকারের সুপরিকল্পিত ইসলাম বিদ্বেষের অংশ বলছেন বিশিষ্ট আলেমরা। ইসলাম আর মুসলিম উম্মার জন্য তাদের মতো বড় হুমকি দ্বিতীয় কেউ হতে পারে না। এবং আমরা দেখেছি বিগত দিনগুলোতে যখনই তারা ক্ষমতায় আসে, তাদের কাঁধের উপর ভর করে হিন্দুত্ববাদীরা মাথাচাড়া দেয়, তাদের কাঁধের উপর ভর করে নাস্তিক্যবাদীরা মাথাচাড়া দেয়। এই যে শাপলা আন্দোলন করতে হলো শাহবাগী যে সমস্ত চিহ্নিত ব্লগারদের বিপক্ষে, এদেরকে পেলেছে কে? এদের শেল্টার দিয়েছে কে? তারা একটা জিনিস লক্ষ্য করত যে এই বাংলাদেশের কোনো আলেম, কোনো ইসলামিক ব্যক্তি যাতে এখানে পপুলার হতে না পারে, জনপ্রিয় হতে না পারে। কারণ আধিপত্যবাদ জানতো যে এই বাংলাদেশকে রক্ষা করার শক্তি দুটো শক্তি এই বাংলাদেশকে রক্ষা করতে পারে। একটা হলো সেনাবাহিনী, আর একটা হলো ইসলামিক যেই মানুষের জাগরণ, ইসলামিক শিক্ষা, ধর্মপ্রাণ যে অস্তিত্ব মানুষের মনোজগতে আছে। নগরকান্দার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ আলীর সন্তান মাওলানা নুরুল আমিন ফরিদপুরের স্থানীয় কওমি মাদ্রাসা থেকে সর্বোচ্চ লেখাপড়ার পাশাপাশি হেফজ করেছেন পবিত্র কুরআন। আরমান মুজাহিদ, আমার দেশ, ঢাকা।